আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্লাব মাঠ থেকে চৌধুরী জাফরুল্লাহ শরাফত বলছি এবং সঙ্গে সঙ্গে এখনকার ক্রিকেটের ধারা বিবরণী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চৌধুরী জাফরুল্লাহ শরাফত নামেই যার পরিচয়, একজন বাংলাদেশি ধারাভাষ্যকার। স্বতন্ত্র বাচনভঙ্গি ও ধারাভাষ্যের জন্য তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। চৌধুরী জাফরুল্লাহ শরাফত ৬০ দশকে ১০ই মে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরাফত হোসেন চৌধুরী। তারা ৩ ভাই ৩ বোন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে অডিশন দেন এবং নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ বেতারেও নির্বাচিত হন। প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রোমানিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচের ধারাভাষ্য প্রদানের মধ্য দিয়ে ধারাভাষ্যকার হিসেবে তিনি তার যাত্রা শুরু করেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও ধারাভাষ্যকার রিচি বেনোর ধারাভাষ্যে প্রভাবিত হয়ে তিনি এই পেশায় আসেন এবং মোহামেডানের হয়ে তিনি খেলতেন, যার অনুপম ফুটবলের কথা আপনাদের মনে থাকার কথা। এবারে বল পেয়ে গেলেন জাহিদ হাসান এমিলি, ব্যাক পাস করলেন মামুন, রাজু। আক্রমণে বাংলাদেশ রাইট উইং এর জায়গা থেকে ভেতরে ঢোকার চেষ্টা, কাটিং করে ব্যাক পাস করলেন। বিপজ্জনক অবস্থা, ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের চ্যাম্পিয়নের ধারাভাষ্য দিয়ে দেশের ক্রিকেটের জনপ্রিয়তার জানান দেন তিনি। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জাতীয় বীর হিসেবে গণসংবর্ধনা দেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। এবারের বইমেলা অর্থাৎ ২০২৫-এর বইমেলায় তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি দৈনিক বাংলার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। চৌধুরী জাফরুল্লাহ শরাফত ব্যক্তিগত জীবনে সৈয়দা গুলশান আরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির যমজ সন্তান রয়েছে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি চৌধুরী জাফরুল্লাহ শরাফতের সাক্ষাৎকার পর্বে। চলুন আমার সঙ্গেই। আসসালামু আলাইকুম, আমি বুশরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছি নতুন আয়োজন নিয়ে। আসুন আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আজকের আয়োজন। চলুন চলে যাই মূল আয়োজনে। চৌধুরী জাফরুল্লাহ শরাফত একটি অতি পরিচিত নাম। আমরা সব সময় শুনে থাকি, বিশেষ করে খেলার জগতের সাথে একটা পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা নাম। আমাদের ভাইয়া আজকে বাংলাদেশ বেতারে এই মুহূর্তে আছেন। ভাইয়ের কাছে কিছু শুনতে চাই। ইনফ্যাক্ট আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম। তো ক্রিকেট খেলা খেলতে গিয়ে আমার পায়ের যে গোড়ালির মোটা হাড়টা ভেঙে যায়, তারপর ওটাই ইনফেকশন হয়ে এমন একটা পর্যায়ে চলে যায় যে ওটা অপারেশন করে প্রায় ৩ মাস বেডে থাকতে হয়। তো সেই পাটা ভেঙে যাওয়ার পরে ডক্টর আমাকে নিষেধ করে আর খেলাধুলা না করার জন্য। সেই থেকে আর খেলাধুলা করা হয়নি, বা ক্রিকেট খেলা বা যদি বলেন নাম্বার 1 সাকিব আল হাসান হওয়ার স্বপ্ন, সেটি ভেঙে চুরমার হয়ে যায়। তারপর আমি আমার চিন্তা চেতনায় নিয়ে আসি যে যেহেতু আমি খেলার জগতের মানুষ, খেলার জগতে একটা জায়গায় থাকতে হবে। তা আমাদের দেশে যারা কমেন্ট্রি করতেন, সারা বিশ্বে যারা কমেন্ট্রি করেন, এখনও যারা করেন, তো আমি তাদেরকে দেখে আমার কেন যেন মনে হলো যে তারা যে কমেন্ট্রি করেন আমি যদি করি তাহলে ওনাদের থেকে খুব খারাপ করব না। সেই থেকে আমার মাথার মধ্যে চলে আসে যে আমি কমেন্ট্রেটর বা ধারাভাষ্যকার হব। এটা কত বছর বয়স থেকে আপনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন? ক্লাস 9-এ পড়ি। তখন বয়স কত হবে, ধরেন আমার ঢাকা শহরেই জন্ম, তো 13-14 হবে বয়স।
আর সেই থেকে, এবং 1982-তে আমি প্রথম বাংলাদেশ টেলিভিশন সেখানে অডিশন দিই, আচ্ছা, পাশ করি। তারপর বাংলাদেশ বেতারে অডিশন দিই, সেখানে পাশ করে কমেন্ট্রি শুরু করি। আর সেই থেকে আমি এখন যে বিশ্বকাপ চলে, এটা হলো আমার 17তম বিশ্বকাপ, বাবা, ওয়ানডে এবং T20 মিলিয়ে আচ্ছা। পরপর 17টা বিশ্বকাপ, এবং মানে কোনো বছর মানে কোনোবার গ্যাপ গ্যাপ যায়নি। নেই। হ্যাঁ, এবং এটি একটি বিশ্ব রেকর্ড। পৃথিবীর হুম। কোনো ধারাভাষ্যকার পরপর 17টা বিশ্বকাপের কমেন্ট্রি করতে পারেনি। মানে এটা আপনি রেকর্ড গড়েছেন। একদম বিশ্ব রেকর্ড, এবং দুনিয়াতে কেউ নেই, আদৌ কেউ কোনোদিন পারবে কিনা পরপর 17টা বিশ্বকাপের কমেন্ট্রি দেওয়া। এই 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 ধারাভাষ্যকার হিসেবে দেশের বাইরে যে যখন খেলা হয়েছে, বিশ্বকাপ হোক কিংবা অন্য অনেক খেলা হচ্ছে, ফুটবল কিংবা ক্রিকেট, তো সেখানে আপনি দেশের বাইরেও কমেন্ট্রি করেছেন। আপা, আমি পৃথিবীর যত দেশে খেলা হয়, হুম। যত মাঠে খেলা হয়, বিশ্বের যদি কতগুলো অনেক দেশ? বিখ্যাত মাঠগুলোর কথা বলি, লর্ডস, মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, পার্থ, হুম। জোহানেসবার্গ, কেপ টাউন, ওয়েলিংটন, হ্যামিল্টন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই যে এখন যেসব মাঠে খেলা হুম হয়, হুম হুম কোনো মাঠ, এমন কোনো মাঠ নেই যেখানে আমি একাধিকবার ধারাভাষ্য দেইনি, বা আচ্ছা। এমন কোনো দেশ নেই যেখানে খেলা হয় আমি সেখান থেকে কমেন্ট্রি করিনি। তো সেটা অনেক বড় একটা গর্বের বড় ব্যাপার, একটা পাওয়া সৌভাগ্যের আসলে। ব্যাপার। হ্যাঁ। এবং আমি বাংলাদেশ বেতারকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনকেও, বিশেষ করে বাংলাদেশ বেতারকে, যে তারা আমাকে পূর্ণ সহযোগিতা করেন এবং দেশে এবং দেশের বাইরে থেকে ধারাভাষ্য দেওয়ার ব্যাপারে তারা আমাকে সব সময় সহযোগিতা করেন। সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। আপনার পরে যারা ধারাভাষ্যকার হিসেবে আসতে অনেকে এসেছেন, আবার অনেকে ইচ্ছুক আসতে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন যে একজন ধারাভাষ্যকার হতে হলে তার কি কি কোয়ালিটি থাকতে হবে বলে আপনি মনে করেন? কোয়ালিটি প্রথম হলো যে আপনার ডেডিকেশন, আপনার প্যাশন, যে আমি কমেন্টেটর হব বা ধারাভাষ্যকার হব, এবং আমি এটা হয়ে অনেক ফেমাস হব, অনেক পপুলার হব, বা আমি সেলিব্রিটি হব, হুম। এই মনোবাসনাটা থাকতে হবে। আর প্রচুর হোমওয়ার্ক করতে হবে, আচ্ছা। যেটির কোনো বিকল্প নেই। হুম। এটা নিয়ে লেখাপড়া করা, গবেষণা করা, রিসার্চ করা, এবং দেশি বিদেশি যত খেলার ম্যাগাজিন সেগুলো পড়া, প্রতিদিন দৈনিক পত্রিকাগুলো পড়া, দেশি বিদেশি, হুম। এবং রাত জেগে জেগে ক্রিকেট হোক, ফুটবল খেলা হোক, এগুলো নিয়মিত দেখা, এবং কোন কমেন্টেটর কি বলে, কোনটাকে কি বলে, সেগুলো ফলো করা। আমি বলতে চাই এভাবে যে ওই কমেন্টেটর এটা বলে বলে আমাকে সেটা বলতে হবে সেটা না, হুম। উনি কি বলেন সেটার রিভার্স শব্দ ব্যবহার করে নিজের মতো করে নিজের স্বকীয়তা ধরে রেখে কমেন্ট্রি করা, এবং প্রোনাউন্সিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ মিডিয়াতে। হুম হুম এটা অবশ্যই ভালো হতে হবে, এটার কোনো বিকল্প নেই। এর পাশাপাশি খেলাটাকে ফলো করা, আচ্ছা। দারুণভাবে ফলো করা। এই যেটি বললাম যে ধরুন ইংলিশ প্রিমিয়ার লিগ, কত লিগ হয় না, ডাচ লিগ, তারপরে আরও অনেক দেশে লা লিগায় খেলা হয়, বিশ্বকাপ তো বটেই, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এবং যত দ্বিপাক্ষিক খেলা হয়, এই খেলাগুলো ফলো করা। এত বছর ধরে এই ধারাভাষ্যকার হিসেবে আপনি কাজ করে যাচ্ছেন, তো অনেক জনপ্রিয় হয়েছেন, সবার কাছে আপনি মধ্যমণি হয়ে থাকেন, বিশেষ করে যখন খেলা চলে, সেটা টিভিতে হোক কিংবা রেডিওতে হোক। তো আপনার কাছে কি কখনো হতাশা আসে যে ধারাভাষ্যকার হলাম, আমার ঠিক সঠিক মূল্যায়নটা হচ্ছে না, পৃথিবীর অন্যান্য দেশে যেমন মূল্যায়ন হয়, এরকম কি কখনো মনে হয়? বা আমি সবচেয়ে বড় যেটা পুরস্কার আমার মনে হয় সেটা হলো, আমি যখন রোডে বের হই, বা যখন আমি কোনো শপিং মলে যাই, বা কোনো অনুষ্ঠানে যেখানেই হোক, হুম। বা রোড দিয়ে যদি হেঁটেও যাই, এই যে একটু আগে
এখানে এই পাশের রুমেই সরি আপনার বুয়েট থেকে অনেকগুলো স্টুডেন্ট এসছে, তো তারা ওই কমেন্ট্রি শুনে ওই খুঁজে খুঁজে বের করে কোন রুমে কমেন্ট্রি হয়, কোথায় বসে আমি করি, আমার সাথে দেখা করা, সেলফি তোলা, একটু আগেই তারা করে গেল, অনেকজন এসেছিলেন। তো এটা আসলে পৃথিবীর যেখানেই আমি যাই, শুধু বাংলাদেশে না, সবাই আমাকে ঘিরে ধরে সেলফি তোলার জন্যে, অটোগ্রাফ নেওয়ার জন্যে, একটু কথা বলার জন্যে, একটু হ্যালো করার জন্যে। এই যে সারা দুনিয়াতে মানুষের যে ভালোবাসা, আমি বাংলা ভাষাভাষী যারা তাদের কথা বলি, এই ভালোবাসাটাই আসলে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পুরস্কার। যেমন আপনি উপস্থাপনায় উল্লেখ করলেন, যিনি ধারাভাষ্য দিয়ে অনেক জনপ্রিয়, যাকে সবাই চেনেন জানেন, এই মেসেজটা কিন্তু সবাই দেয়, তো ওটাই আমার ভালো লাগার সবচেয়ে বড় ব্যাপার। আর যদি এই যে ওনাদের কথা বলছিলাম, যদি ক্যামেরাটা একটু ধরেন, সব আমার সাথে দেখা করার জন্য, তো এটা সবচেয়ে বড় পুরস্কার। আর যদি অফিসিয়ালি বলেন, যখন 97-এ আইসিসি ট্রফি মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়, এবং 1 বলে 1 রান, আমি জানি না তখন আপনার বয়স কত, এখনো কিন্তু আমার লোম খাড়া হয়ে যায়। মানে বাংলাদেশের ক্রিকেটের যে ফাউন্ডেশন, বাংলাদেশের ক্রিকেটের যে উত্থান, যে জনপ্রিয়তা, এটি মূলত ওখান থেকেই শুরু। 97 সালের আগে পর্যন্ত সবাই ফুটবল নিয়ে মাতামাতি করতেন, কেউ আবাহনী, কেউ মোহামেডান, তখন জমজমাট ফুটবল লিগ হতো। ওই বেতারে বলেন, টেলিভিশনে বলেন, একটা খেলা আবাহনী মোহামেডান ধারাভাষ্য দিলে সারা দেশ খবর হয়ে যেত, এমন একটা অবস্থা। তো সেই ফুটবল থেকে মানুষকে ক্রিকেটে নিয়ে আসা, 97 সালের যে আইসিসি ট্রফি, সেখানে আমার অনেক বড় ভূমিকা, বাংলাদেশ বেতারের অনেক বড় ভূমিকা। কারণ তখন কোনো টেলিভিশন বা অন্য কোনো রেডিও ওই খেলা সরাসরি সম্প্রচার করেনি। তখন বাংলাদেশের মানুষ ক্রিকেটের কোনো খবরই রাখতেন না। মানে ক্রিকেট যে একটা জনপ্রিয় খেলা, ক্রিকেট যে একটা উত্তেজনাপূর্ণ খেলা, এটা যে এইভাবে খেলে, এইভাবে বল করলে উইকেট পাওয়া যায়, এইভাবে ব্যাট করলে বলকে 4-এ পরিণত করা যায়, বলকে 6-এ পরিণত করা যায়, এটা আমি কিন্তু বাঙালি জাতি, এখন 16 কোটি মানুষ, তখন 13 কোটি মানুষ, এই 13 কোটি মানুষকে আমি প্রথম জানান দেই। তখন ক্রিকেট নিয়ে মূলত আমরা 2-1 জনই কথা বলতাম খুব, এখন তো অনেকেই কথা বলে ক্রিকেট নিয়ে। তো এই যে ক্রিকেটটাকে পপুলার করা, এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন হওয়ার পরে, এবং ওখান থেকে কোয়ালিফাই করেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। 1999 সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অবতীর্ণ হয় এবং পাকিস্তানকে হারিয়ে দেয়, এবং এখনকার পাকিস্তান নয়, তখনকার দুর্ধর্ষ পাকিস্তান টিমকে বাংলাদেশ হারিয়ে দেয়। তো আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল ফ্লাইট পাঠিয়ে আমাদেরকে ঢাকাতে নিয়ে আসেন। এয়ারপোর্টে উনি আমাদেরকে রিসিভ করেন, গণভবনে নিয়ে যান, ওখানে ব্রেকফাস্ট করার পরে সেদিন আবার 1 বৈশাখ মানিক মেয়ে ভেন্যুতে লক্ষ লক্ষ মানুষের সামনে জাতীয় বীর হিসেবে ক্রিকেটারদের পাশাপাশি আমাকেও গণসম্বর্ধনা দেন এবং আমাকেও পুরস্কৃত করেন। তার আগের যারা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ইভেন এই অল্প দিন আগে পর্যন্ত যারা দায়িত্বপ্রাপ্ত, মোট 4 জন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আমাকে কিন্তু পুরস্কৃত করেন। আমি আমেরিকা থেকে কমেন্টেটর বা ধারাভাষ্যকার হিসেবে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড বেস্ট কমেন্টেটর হিসেবে আমি নিয়ে এসেছি। এই জন্য আমাদের দেশেও যারা দেন, যেমন বাচসাস একটা সংগঠন, আরো যেসব সংগঠন অজস্র, আমার মনে হয় 1000-এর উপরে হবে শ্রেষ্ঠ ধারাভাষ্যকারের পুরস্কার পেলাম জীবনে। তবে
খেলার জগতে ক্রিকেট কিংবা ফুটবল আপনার যে অবদান আছে, জাতীয়ভাবে আমরাও চাই যে আমাদের যে জাতীয় পুরস্কারগুলো আছে, পদকগুলো আছে, সেখানে সেই পদকগুলোতে আপনাকে ভূষিত করতে আছে না, যেমন 21শে পদক আছে, স্বাধীনতা পদক আছে, সেরকমভাবে যদি খেলার দিক থেকে যদি আপনাকেও সেরকম পদক দেয়, আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা ভীষণভাবে খুশি হব যে না, সঠিক মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে। তো আসলে এই খেলা নিয়ে আপনার অনেক চিন্তাভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? দেখুন, আমি 2018 সালে একটা কমেন্টেটর হান্ট করি, যেখান থেকে বেশ কজন ভালো ভালো ধারাভাষ্যকার বা কমেন্টেটর বেরিয়ে এসছে, যারা এখন রেডিও টেলিভিশনে কমেন্ট্রি করে এবং বিভিন্ন টেলিভিশনে তারা উপস্থাপনা করে। এবং এই ধারাভাষ্যকারদের নিয়ে আরও ভবিষ্যতেও আমি কমেন্টেটর হান্ট করব বা ধারাভাষ্যকারদের নিয়ে হান্ট করব, যাতে আরও ভালো ভালো ধারাভাষ্যকার বেরিয়ে আসে, যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা ধারাভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করতে পারে। বাহ, চমৎকার লাগলো। এই যে রেডিও এবং টিভি দুটো কিন্তু আলাদা মাধ্যম, তো দুই জায়গায় আপনি খুব সাবলীলভাবে এবং অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে, তো আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? টিভিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে কি সহজ নাকি বেতারে সহজ? কোনটা আপনার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? টেলিভিশনে ধারাভাষ্য দেওয়া কোনো কঠিন ব্যাপার না, বিকজ মানুষ তো টেলিভিশনে দেখতে পায়, ওখানে খুব বেশি কথা বলার সুযোগ নেই, জাস্ট টু দ্য পয়েন্ট একটু ধরিয়ে দেওয়া। রেডিওতে কিন্তু প্রচুর কথা বলতে হয়, কারণ এটা মানুষ চোখে দেখতে পায় না, শুধু শুনতে পায়। সেজন্য মাঠের যে কর্মকাণ্ড এটা পরিপূর্ণভাবে তুলে ধরতে হয় এবং মাঠটাকে সম্পূর্ণরূপে মানুষের চোখের সামনে ভাসিয়ে তোলা, এটা অনেক কঠিন কাজ। এবং আমি রেডিওতে বা বাংলাদেশ বেতারে ধারাভাষ্য দিয়ে সবচেয়ে বেশি এনজয় করি, কারণ এখানে অনেক কথা বলার সুযোগ থাকে এবং মানুষকে আনন্দ দেওয়ার যে মাধ্যম যদি বলে, সেটার সবচেয়ে বড় গণমাধ্যম বাংলাদেশ বেতার বা রেডিও। আমি একবার গাড়িতে বসে শুনছিলাম আপনার কমেন্ট্রি, খেলার মানে এটা কোন লিগ ছিল, হয়তো বা এটা বিশ্বকাপ হতে পারে, কিন্তু আমার এটা মনে নেই। আপনি তখন খেলার মানে বাংলাদেশ জিতেছিল, মানে খুব টাইট, মানে এত বেশি কম্পিটিশন ছিল, শেষে বাংলাদেশ জিতে গেল। এবং তখন আপনার যে উত্তেজনা, আপনার তখন বেতার থেকে শুনছিলাম, আপনি তখন বলছিলেন তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, মানে এটা একটা মানে অসাধারণ মনে হচ্ছিল যেন আমরা আমাদের চোখের সামনে সেগুলো সেই দৃশ্যটা ভাসছে, মানে এরকম একটা ব্যাপার ছিল আপনার মধ্যে। এত একটা কি বলবো, একটা ম্যাগনেটিক পাওয়ার কাজ করে তখন শ্রোতাদের ধরে রাখার জন্য, ভীষণ একটা অন্যরকম ব্যাপার। তো আসলে আমরা যারা শ্রোতা বেতারে আপনার ধারাভাষ্য শুনি, আমাদের চোখের সামনে সেই খেলার মাঠটা যেন মানে চোখে ভাসে। তো আসলে কি বলবো, আপনার সব স্বপ্ন সফল হোক এবং আপনি এগিয়ে যান, সেই কথাই বলবো। এবং আপনার যে প্রাপ্য আরও অনেক পুরস্কারে আপনাকে ভূষিত করা উচিত জাতীয়ভাবে, সেটা বারবারই বলছি। আর তাছাড়া সবচেয়ে যে পুরস্কার, সেটা মানুষের ভালোবাসা, এটা আপনার রয়েছে। আপনি অনেক অনেক ভালো থাকবেন। বাংলাদেশ বেতারে এই মুহূর্তে আপনি ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার অনেক সময় নিয়ে নিলাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবশেষে একটা অনুরোধ করব, ছোট্ট করে যদি একটু ধারাভাষ্য আপনি বেতারে দিয়ে থাকেন, আমার এই ইন্টারভিউতে যদি একটু মজার ছলে কোনো একটা কিছু বলেন, ভীষণ খুশি হব এবং দর্শকরা অনেক খুশি হবে। দেখুন, আমি প্রায়ই বলি যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবেই হবে। তো একটা যুব বিশ্বকাপ সেটিতে কিন্তু অলরেডি বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করে। বড়দের বিশ্বকাপেও একদিন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, সেই পুরনো প্রত্যাশাটা আমার অনেক দিনের। যদিও এই বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি, তো সামনের বিশ্বকাপে নিশ্চয়ই বাংলাদেশ অনেক ভালো খেলবে। তো সেরকম একটা কাল্পনিক ধারাভাষ্য নিশ্চয়ই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা
প্রতিদ্বন্দ্বী দল দুটি শক্তিশালী, বাংলাদেশ এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বল করবেন মিচেল স্টার্ক আর ব্যাট করবেন নাম্বার 1 সাকিব আল হাসান। বল করলেন একটু খাটো লেন্থের, ডান্সিং ডাউন দ্য উইকেট, লফটেড অফ ড্রাইভ ওভার দ্য টপ। বল চলে গেল লং অফ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে এবং বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন বোড়ে, ওই নতুনের কেতন বোড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়, পৃথিবী অবাক তাকিয়ে রয়। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন। এটি একটি ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মুহূর্ত। নতুন অধ্যায় রচিত হলো, নতুন ইতিহাস রচিত হলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন, বাংলাদেশ ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হলেও হতে পারে। ব্যাটিংয়ে কিন্তু হাসিবুল হোসেন শান্ত, বল করবেন টনি সুজিত। দৌড় শুরু করলেন, বল করলেন, বল চলে গেল ফাইন লেগ অঞ্চলে, প্যাডে লেগে, এবং বাংলাদেশ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।